এবারে জঙ্গি, এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দে আর অল জঙ্গি। পুলিশ নিহত হয়েছেন, গণপিটুনিতে নিহত হয়েছেন। তখন পুলিশ কি করতে কারণ পারতো? শোনেন, পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল সেটা সেটা যে কোনোভাবেই জায়গায় ছিল, জাস্টিফাইড না। জনগণের মাঝে যে ক্ষোভ, যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে, সেই সিগনেচার। পুলিশের হাতে 7.62 যেটা লেথাল ওয়েপন, বারবার আমি বলেছি, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের সাথে মিশ্রিত হয়েছে অনেক বাহিরের মানুষ। আমরা মানুষ হত্যা করিনি, ওরা স্নাইপার গান দিয়ে 7.62 রাইফেল দিয়ে ওরা হত্যা করেছে। পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে, বিডিআর এর কাছে স্নাইপার দেওয়া আছে। বাংলাদেশ পুলিশ এটি ব্যবহার করে দেখছিলাম 2022 সাল থেকে, এটা 24-এই যে ব্যবহার শুরু হয়েছে তা না, এর আগে থেকেই পুলিশের কাছে আছে। পুলিশের পোশাক পরলেই পুলিশ না, ছাত্রের আইডেন্টি কার্ড পরলেই ছাত্র না। তার মানে এরকম বিষয়টা যে যারা পুলিশের মানে ওরা আসলে পুলিশ ছিল না, পুলিশের পোশাক পরে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। 7.62 এত ক্লোজ শট। পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে, ওই জ্যাকেট খুলে ফেললেই কিন্তু সে পুলিশ না, নোবডি নোজ। 62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা। পুলিশ যেটি 24 জুলাই আগস্টের পুলিশের যে ডেভেলপমেন্ট, সেই অস্ত্রের তালিকা আছে, সেই অস্ত্রের তালিকায় 7.62 নাই। হ্যাঁ, কিন্তু সেটি তো আছে, সেটি তো তিনি বলছেন যে পুলিশের হাতে এটা ছিল, কিন্তু পুলিশের বাইরে সিভিলিয়ানদের হাতেও ছিল। না, জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল, এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা তো হয়নি। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে এটা তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি। আমাদের এখন লেটার লিখেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ইজি, এটা কয়েক সেকেন্ড লাগবে আজকাল আমাদের ছেলে মেয়েদের ওই নন শব্দটা ডিলিট করে বাকিটা এডিট করতে। কিন্তু সজীব অজয় জয় তার আগেই বলে দিয়েছিলেন যেটি আসলে হোলি আর্টিজানের ঘটনায় নির্দেশনা, এটি এই 24-এর অভ্যুত্থানে না। কিন্তু তিনি এখন যেই সাক্ষাৎকার সেখানে তিনি বলছেন, তিনি কিন্তু বলছেন না এটি এআই দিয়ে বানানো, তিনি কিন্তু বলছেন এটি তিনি বলেন নাই, তিনি বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। তিনি লেথাল ওয়েপন, পুলিশের হাতে 7.62 যেটা লেথাল ওয়েপন, বারবার আমি বলেছি, যেটা সাধারণত দেওয়া হয় সেনাবাহিনীকে এবং প্যারামিলিটারি ফোর্সকে যারা বর্ডারে আছে, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের সাথে মিশ্রিত হয়েছে অনেক বাহিরের মানুষ, পুলিশের ইউনিফর্ম ইত্যাদি ইত্যাদি। যে একটা যুদ্ধ হচ্ছিল জুলাই থেকে অগস্ট, একদিকে আর্মড, একদিকে আনআর্মড ইয়াং পিপল। আর্মড যারা ছিলেন তারা অকাতরে মেরেছে, তারা কতজন ছিল না আমি সেটা যাচ্ছে না। অ্যাপিয়ারেন্টলি আমরা যা দেখেছি, পুলিশ ফোর্স, পুলিশের সাথে আপনার র্যাব, বিজিবি, আবার কোথাও দু একটা সেনাবাহিনীরও দেখেছি, দে আর অল এগ্রেসিভ, দে আর ইউজিং লেথাল ওয়েপন। পুলিশের হাতে 7.62 যেটা লেথাল ওয়েপন, বারবার আমি বলেছি, যেটা সাধারণত দেওয়া হয় সেনাবাহিনীকে এবং প্যারামিলিটারি ফোর্সকে যারা বর্ডারে আছে, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের সাথে মিশ্রিত হয়েছে অনেক বাহিরের মানুষ, পুলিশের ইউনিফর্ম ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় একটা ওভার পাওয়ার হয়েছে পুলিশ, এত ফোর্স অ্যাপ্লাই করার পরেও তারা কিন্তু অ্যাট ওয়ান স্টেজ এক ধরনের পরাজিত হয়েছে, আমি যদি সেই ল্যাঙ্গুয়েজে বলি। কাজে আপনি একটা ফোর্সকে আবার নতুন করে তৈরি করে বা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন যেই জায়গায় তারা আগে যেই কনফিডেন্সে ছিল ফর রাইট অর রং কজ, সেই কনফিডেন্স এখন তারা পাচ্ছে না। তারা জানে যে সমষ্টিগতভাবে তাদের যে কর্মকাণ্ড সেটা জনগণ গ্রহণ করেনি, ছাত্ররাও গ্রহণ করেনি। যদিও আমি ওই ছাত্রদেরকে ক্রেডিট দিচ্ছি এই কারণে যে তারা কিন্তু কোনো রিপ্রাইজালে যায়নি, তারা রিপ্রাইজালে যেতে পারতো কিন্তু যায়নি। কিছু কিছু জায়গা হয়েছে, কিছু পুলিশ মারা গেছে। অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা। পুলিশ যেটি আসলে দিয়েছে জাতিসংঘের কাছে, সেখানে তারা বলছে যে পুলিশ র্যাব এই 7.62 রাইফেল ব্যবহার করেছে। বাংলাদেশ পুলিশের প্রতি 5টা অস্ত্রের পরে যে অস্ত্র থাকে সেটা হচ্ছে 7.62, একটা চাইনিজ রাইফেল। 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না।
ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের রিপোর্টকে কিভাবে নেন? না না, আমার কথা হচ্ছে যে হত্যাকাণ্ড যেখানে যেভাবে হোক সেটা তো বিচার হতে হবে। আপনারা প্রায় মানে সেই জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম, যেটা নিয়ে উল্লেখ করছিলাম একটু, একটা বিষয় খুব উল্লেখ করেন আপনাদের নেতা কর্মীরা সবসময়, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে মানে উদ্ধৃতও করেন এই প্রসঙ্গে। তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন তিনি বলেছিলেন 7.62 রাইফেলের বিষয়টা। এই প্রসঙ্গটা কি একটু আপনি এই প্রসঙ্গতে আপনার আসলে কি বক্তব্য? কারণ তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে পুলিশের কাছে কোথা থেকে আসলো এই অস্ত্র, এবং সাধারণ সিভিলিয়ানদের কাছেও সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন এই তদন্তটাই তিনি আসলে করতে চেয়েছিলেন। এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে কিন্তু বলেছে যে পুলিশের যে প্রতিবেদন, পুলিশ যেটি আসলে দিয়েছে জাতিসংঘের কাছে, সেখানে তারা বলছে যে পুলিশ র্যাব এই 7.62 রাইফেল ব্যবহার করেছে। আচ্ছা দেখেন, উনি তো একজন মুরব্বী মানুষ, একজন ওয়ান স্টার জেনারেল ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন। ওনার কথা কি বলবো, মানে যখন কানেক্ট করে প্রশ্ন করেন তখন প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হয়। মানে বাংলাদেশের মানুষ হচ্ছে কি সবসময় শ্যালো কমেন্ট করে বাংলাদেশের মানুষ, বুঝলেন? সৈনিক একজন প্রখ্যাত জেনারেল আছেন যার নাম হচ্ছে জেনারেল লু। চাইনিজ রেভলিউশনে আর্মির একজন জেনারেল, তার নাম হচ্ছে জেনারেল লু। তিনি একটা অস্ত্র ডিজাইন করেছিলেন যেটাকে বাংলাদেশের প্রচলিত ভাষায় বলা হয় চাইনিজ রাইফেল। চাইনিজ রাইফেলের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সেমি অটোমেটিক, আরেকটা হচ্ছে ওটাও সেমি অটোমেটিক হতে পারে কিন্তু সেটাতে গুলির সংখ্যা ম্যাগাজিনে কম থাকে। একটাতে 25 রাউন্ড এবং ঊর্ধ্ব, আরেকটাতে 11 রাউন্ড বোধহয় রাখা যায়, আমি ভুল না, কারণ আমি তার অস্ত্রের বিশারদ না, আমি পড়ালেখা করে পেয়েছি। বাংলাদেশ পুলিশের প্রতি 5টা অস্ত্রের পরে যে অস্ত্র থাকে সেটা হচ্ছে 7.62 একটা চাইনিজ রাইফেল। এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের সাথে এই 7.62 সেমি অটোমেটিক ভার্সনও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। আপনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে অস্ত্রগুলো যদি দেখেন সেখানে প্রচুর পরিমাণে 7.62 আছে। র্যাবের কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। এখন 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না, ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা, প্রচুর পরিমাণে আছে। শটগান, ছড়রাক বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে 7.62 আছে। বিজিবি প্রচুর পরিমাণে 7.62 আছে, র্যাবের 7.62 আছে। এখন আমার মনে হয় কি, মানে এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই কারণে আমি আবারও বলছি, রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট ঘেটে জেনারেল রুল রাইফেলের বিস্তারিত জেনে যদি দেখে যে বাংলাদেশ পুলিশে 7.62 আছে, তাহলে 7.62 উপর ভিত্তি করে আমি যে চুক্তিটা উপস্থাপন করছি ওটা তো নিমেষে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সুতরাং we should not discuss or bring up such points which doesn't actually stand in the testament of the truth. তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা, সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন, তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন? এই যে 7.62 আমি জানি না ভাই, I don't know, আমি জানি না। এই 7.62 তো ন্যাটোর অস্ত্র, এটি কিন্তু বাংলাদেশের পুলিশের অস্ত্র না। কাজেই না, বাংলাদেশের পুলিশ এটি ব্যবহার করে দেখছিলাম 2022 সাল থেকে, এটি 24 যে ব্যবহার শুরু হয়েছে তা না, এর আগে থেকেই পুলিশের কাছে আছে। সেখানে বিবিসি বলল সেটি আসলে টাকা খেয়ে করলো তারা, জাতিসংঘ বলল সেটাও টাকা খেয়ে হলো। বুঝতে না, এখানে এক্সপার্ট টিম লাগবে কেন? যার বক্তব্য বলে বলা হচ্ছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট, প্রসঙ্গের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে তাহলে আর এক্সপার্ট টিম নিয়ে কেন বসতে হবে যেটি আসলে এআই জেনারেটেড কিনা? আমরা মানুষ হত্যা করিনি, ওরা স্নাইপার গান দিয়ে 7.62 বোরের রাইফেল দিয়ে ওরা হত্যা করেছে। পুলিশকে যখন আপনি ঝুলিয়ে রাখবেন, হত্যা করে গাছে ঝুলিয়ে রাখবেন, ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখবেন, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করতেই পারে।
জি। আমরা পঙ্কজ সরকারের দেবনাথ, নির্দেশে আসলে এই আপনার মানে যখনই আওয়ামী লীগ নেতার কারোর সাথে কথা বলবার সুযোগ হয় এই বিষয়টা চলেই আসে, মানে পুলিশ হত্যা করে নাই, কিন্তু ক্যামেরা তো দেখা গেছে না যে মানে আবু সাইদকে গুলি ছুটছে কিভাবে, ইয়ামিনকে মারছে কিভাবে, বা তাইমকে মারছে, ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে ভ্যান থেকে পুলিশ, সেখানে মৃত্যু নিশ্চিত করছে, লাশ পোড়াচ্ছে। আমি প্রত্যেকটা ঘটনা স্পেসিফিক বলছি। তামিমের হত্যাকাণ্ডকে জানতে হবে আমার, ডিএনএ টেস্ট করে হোক বা কি বলে এটাকে আমরা তদন্ত করে, ওখানে গুলিটা কি 7.62 না পুলিশের 22 হচ্ছে বলে শটগানের গুলি। স্নিগ্ধ মুগ্ধর গুলিকে দেখতে হবে আমার 7.62 না পুলিশের গুলি। আপনি মুগ্ধকে মেরে ফেলে বলবেন পুলিশ মেরেছে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, তদন্ত করতে হবে যে পুলিশের ঘটনাস্থল কি, পুলিশ, আমি তো ফুটেজগুলো দেখি প্রত্যেক, আপনি দেখেন, আপনি আবার দেখেন, আপনি মুগ্ধরা যখন ওই যে রোড ব্যারিকেডের সামনে দূর থেকে একটা গুলি, হঠাৎ পুলিশ নাই কোথাও, একটা গুলি গেল পড়ে গেল, কাজেই মুগ্ধর গুলিটা পুলিশের গুলিতে, পুলিশ নেই আশপাশে না 7.64 গুলিতে। তামিমের হত্যাকাণ্ড কি পুলিশের গুলিতে না একদম দেখা যাচ্ছে পুলিশ একদম একদম কাছের থেকে গুলি। হ্যাঁ, আজকে যেমন আসিফরা 9,000 প্রশিক্ষণ দিয়ে পুলিশের পোশাক পরে ছেড়ে দিচ্ছে, আমার বক্তব্য হচ্ছে পুলিশের পোশাক পরলেই পুলিশ না, ছাত্রের আইডেন্টি কার্ড পরলেই ছাত্র না। ভুয়া নীলক্ষেত থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের আইডি কার্ড দিয়ে গার্মেন্টস কর্মীদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়ে মাস্কে নামিয়ে দেওয়া হয়েছে, আপনারাই সংবাদকর্মীরা প্রকাশ করেছেন। কাজেই তার মানে এরকম বিষয়টা যে যারা পুলিশের মানে ওরা আসলে পুলিশ ছিল না, পুলিশের পোশাক পরে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। 7.62 এত ক্লোজ শট দিয়ে, আমি উদাহরণ দিই, যদি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, উপদেষ্টা সাহেব, তো তিনি রিপিটেডলি বলছেন যে আমি যখন জাহাঙ্গীর গেটে গেলাম আমাকে ডিজিএফআই থেকে ফোন করে বলা হলো স্যার আপনি কি বলে স্নাইপার গানের রেঞ্জে আছেন, সরে আসেন। তাহলে হোয়াই নট ইট হ্যাপেন ইন কেস অফ আইকেবি? আইকেবি যখন আইকেবি ইনভলভ করেন ভূঁইয়া যখন ডিওএসএসএ রাওয়া ক্লাবে মিটিং করলো, সামরিক বাহিনী বা ক্যান্টনমেন্টের শৃঙ্খলা ভঙ্গ করে মিছিল করলো, উচকে দিল মানুষ হত্যার জন্য, হি নোজ দ্য সোর্স অফ 7.62 রাইফেল স্নাইপার গান। কাজী সবটা কিন্তু জাহাঙ্গীর গেট থেকে রাওয়া ক্লাব, এর মধ্যে আমি দুইজন সিনিয়র, একজন ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান, আরেকজন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, দুইজনই সরকারের ঘনিষ্ঠ মানুষ। দুইটা ঘটনা ঘটলো, তাহলে ইকবাল করিম ভূঁইয়া রাওয়া ক্লাবে মিছিল করছেন, মিটিং করছেন, বক্তৃতা দিচ্ছেন, তার বেলায় কিন্তু বাড়িধারা ডিওএসএসএ মহাকালী ডিওএসএস, তার বেলায় স্নাইপার গানের অ্যালার্ট নাই, সতর্কবাণী নাই। ব্রিগেডিয়ার শাখাওয়াতের বেলায় স্নাইপার গানের সতর্কবাণী। কাজেই ইকবাল করিম ভূঁইয়াকে জিজ্ঞেস করেন না উনি কোথেকে সাপ্লাই দেন, ন্যাটো গান। এই 7.62 ন্যাটোর অস্ত্র, এটি কিন্তু বাংলাদেশের পুলিশের অস্ত্র না। কাজেই না, বাংলাদেশের পুলিশ এটি ব্যবহার করে, দেখছিলাম 2022 সাল থেকে, এটি 24-এই যে ব্যবহার শুরু হয়েছে তা না, এর আগে থেকেই পুলিশের কাছে আছে। শুধু আমি আমার এই ডেভেলপমেন্টে এই 24শে জুলাই আগস্টের পুলিশের যে ডেভেলপমেন্ট, সেই অস্ত্রের তালিকা আছে, সেই অস্ত্রের তালিকায় 7.62 নাই, 7.62 নেই। কাজেই আমি মুগ্ধ বা তামিম যা হত্যা হয়েছে সেটা কোন গুলিতে হয়েছে তা তদন্ত করে বের করতে হবে। সাইজের কথাটা দেখতে খারাপ লাগছে, পুলিশ কর্মকর্তারা আমি সাইজেরটা শেষ করি। যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, আমরা সেই শোকাহত পরিবারের প্রতি সমব্যথী, আমরা স্বজন হারানোর কষ্ট বুঝি, ব্যথা বুঝি, আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাইনি, কিন্তু সাইদ যদি একজাক্টলি পুলিশের গুলিতে মারা যেত, যেই পরিমাণ ফুটেজে আপনার সাইদকে হত্যার গুলি দেখাচ্ছে, গুলিতে একটাতেই উঠিয়ে পড়ার কথা, এতবার গুলি করা লাগে না, বলেন কতবার শটটা দেখাচ্ছেন আপনারা? যাই হোক, এই বিষয়গুলোর এখন তদন্ত করবার মতো জায়গায় আমি নাই বা ক্ষমতাও সেটি নেই যে এই বিষয় নিয়ে আমিও নেই। আমি আশা করবো প্রত্যেকটি ঘটনার যথাযথ তদন্ত হবে। তারপরে আমি বলি, অনেকে বলে আওয়ামী লীগ কি দায় স্বীকার করলো, আমি বলেছি আমি দায়ী ততটুকুর জন্যই, আমি দায় ততটুকুই নেব যতটুকুর জন্য আমি দায়ী। আমি দায় নেব ততটুকুর জন্য যতটুকুর জন্য আমি দায়ী, যার জন্য আমি দায়ী না তার দায় আমি নেব না। কিন্তু আমরা তো দেখেছি, মানে ওই বক্তব্যটা শুনেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন, পরবর্তীতে জানা গেল তাপস, সাবেক মেয়র ঢাকা দক্ষিণের, তার সাথে কথা বলছিলেন, সেখানে বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন, ওপেন নির্দেশনা দেয়া আছে, এইরকম বক্তব্য তো শোনা গেছে। আমি তো বলেছি এটা এআই জেনারেটেড না জেনুইন, সেটা তো একটা নিরপেক্ষ মানে হাই পাওয়ার প্রয়োজন মধ্যে বিদেশি কোনো সংস্থান তদন্ত করতে হবে। এটি তো বিবিসিকে বসা দিয়ে, না বিবিসি কে বসান বলো তো, বিবিসিতে বসা কে এখন, লন্ডনে বসা কে,
কট্টর বিএনপি নেতা। বিবিসি কে দিয়ে নিউজ করালেই সব সত্য, এটা ভাববার কোনো কারণ আচ্ছা, নেই। বিবিসির নিউজ সত্য না, আপনারা বলছেন যেটা এআই জেনারেটেড, আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজে হতে পারে। কিন্তু এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে একদিনে সাক্ষাৎকার দিলেন, সেখানে একদিনে না। আচ্ছা, মানে একদিনে প্রকাশ হয়েছে আর কি। সেই বিষয়টি হচ্ছে এটা যে সেখানে কিন্তু তাকেও এই প্রশ্নটি করা হয়েছিল যে লেথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশনা, তিনি এটা কি বলেছেন, তিনি কিন্তু বলেন নাই এটা এআই জেনারেটেড, তিনি বলেছেন টেকেন আউট অফ কনটেক্সট, মানে এই বিষয়টিকে প্রসঙ্গের বাইরে থেকে নেওয়া হয়েছে। এটি তারই বক্তব্য, যেটি বোঝা যাচ্ছে, কিন্তু টেকেন আউট অফ কনটেক্সট। সজীব অজয় জয় এই প্রসঙ্গে বললেন এটি হলি আর্টিজানে দেওয়া নির্দেশনা, হলি আর্টিজানের জন্য, আর আওয়ামী লীগ বলল অফিসিয়াল ফেসবুক পেজে যে এটি এআই জেনারেটেড। মানে কিভাবে, কেমন গন্ডগোল কথা এটা? আপনি বা আমি বা এক্সপার্টরা বসে একসাথে দল নিরপেক্ষ কোনো সংস্থা প্রতিষ্ঠান যদি বসে, এটা কি হোলি আর্টিজানের সময় কল, না এটা এআই জেনারেটেড, না শেখ হাসিনার কল আদৌ না, অথবা এটা কোন বলা যাবে না। এখানে এক্সপার্ট টিম লাগবে কেন? যার বক্তব্য বলে বলা হচ্ছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, দুঃখিত, তিনি বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট, প্রসঙ্গের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে তাহলে আর এক্সপার্ট টিম নিয়ে কেন বসতে হবে যেটি আসলে এআই জেনারেটেড কিনা? তাহলে টেকেন আউট অফ কনটেক্সট মানে এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এটা হোলি আর্টিজানের কথা আপনি এখানে নিয়ে এসছেন, এটা হোলি আর্টিজানে হয়তো বলেছি রাতে, হোলি আর্টিজানের ওই রাতের অবস্থায় আমরা 2রা জুলাই 1লা তাহলে আওয়ামী জুলাই লীগ কেন বললো এটা এআই জেনারেটেড? কাজে আমাকে হোলি আর্টিজান থেকে নিয়ে এসেন আপনি এখানে, হোলি আর্টিজান থেকে কাট পিস করে এনে অ্যাড করে এআই দিয়ে জেনারেট করেছেন আপনি। হোলি আর্টিজান যদি আমরা তো কেউ একজাক্টলি জানি না, কাজেই হোলি আর্টিজান থেকে কেটে এনে এখানে জেনারেট করেছেন আপনি, সো তাহলে এআই দিয়ে জেনারেট করে নিয়েছেন আপনি। জি, এটা যে হলি আর্টিজান থেকেও না, সেটি ওই পুরো ফোনাল আপনার দেখা যাচ্ছে যে মোহাম্মদপুর থেকে একটা টিম বেরিয়েছে, মানে এই পুরো কথোপকথনটাই আছে সেখানে। বিবিসি বলল সেটি আসলে টাকা খেয়ে করলো তারা, জাতিসংঘ বলল সেটাও টাকা খেয়ে হলো। সাবেক প্রধানমন্ত্রী হ্যাঁ সাবেক মানে জাতিসংঘ বলছে পুলিশ লেথাল ওয়েপন ব্যবহার করেছে, ব্যবহারের নির্দেশনা এসেছে সরকারের উচ্চ পর্যায় থেকে, সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছ থেকে এই নির্দেশনা এসেছে, এটা জাতিসংঘ বলেছে। আমি বলছি জাতিসংঘ বলল পুলিশ ব্যবহার করেছে। আমি যদি তর্কের খাতিরে অ্যাডমিটও করি, সেখানে প্রধানমন্ত্রীর কল, প্রধানমন্ত্রীর ভয়েস রেকর্ড, এইটা যে সত্য, এটা যে ওই দিনের এই জুলাই আগস্টে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন, তার প্রমাণ কি? জি, তাহলে সেটি সাবেক প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করলো, তিনি তো এটি বললেন না যে এটা আমার সেদিনের নির্দেশনা না, তিনি জাস্ট বললেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। যা হোক, যদি যে কোনো তার যেহেতু বক্তব্য, তার বক্তব্যটাই নিশ্চয়ই আমলে নেবার মতো যে টেকেন আউট অফ কনটেক্সট, তাহলে এআই জেনারেটেড কেমন করে হয়? আর মানে 3 রকমের বিশ্লেষণ কিভাবে আসে আওয়ামী লীগের কাছ থেকে বা শেখ হাসিনা, সজীব অজয় জয় এবং আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে, সেই বিষয়টা আসলে স্পষ্ট হয় না। এই গন্ডগোলটা হবে। আপনি যখন, আমি স্পষ্ট, এটা পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন টেকেন আউট অফ কনটেক্সট, অর্থাৎ তিনি ডিটেইলে না দিয়ে, আমি বা আপনি যে ডিটেইলে যাচ্ছি, এত বড় ডিটেইলে তো তিনি 1-to-1 কনভারসেশনে ছিলেন না, তিনি লিখিত প্রশ্নের উত্তর দিয়েছেন, কাজে ওখানে ডিটেইল করতে গেলে 3 প্যারা লাগবে। সো সেটা আপনার হোলি আর্টিজান থেকে এই পর্যন্ত তিনি এক কথার উত্তর দিয়ে বলে কেমন আছে, ভালো আছি, ভালো নাই, কেন ভালো নাই, পেট খারাপ না, জ্বর না, আমাশা, অনেক উত্তর দেওয়া লাগবে। আমি হ্যাঁ ঠিক আছে ভালো আছে, এক কথায় শেষ। মাননীয় প্রধানমন্ত্রী তার মধ্যে করে স্মার্টলি তিনি বেরিয়ে গেছেন। এত গুরুত্বপূর্ণ, এত ভয়াবহ অভিযোগ স্মার্টলি বেরিয়ে গেলে হয়? মানে এটা আপনি যেহেতু, আমি এটার জন্য দায়ী না। বিভিন্ন রকম ইউনিট তারা করেছে, সিটিটিবি করেছে, সোয়াট টিম করেছে, তাদের হাতে যে অস্ত্র আছে ওগুলি সামরিক বাহিনীর কাছেও নাই। তো সুতরাং উনার এগুলি সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। ওই যে পুলিশ যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র তারা বহু আগে থেকে ব্যবহার করছে। পুলিশের বাইরে সিভিলিয়ানদের হাতেও ছিল না, পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে, ওই জ্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না, নোবডি নোজ। তো এদের ভিতরে পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে, বিডিআর এর কাছে স্নাইপার দেওয়া আছে। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি একদম যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখনই 7.62 রাইফেল সেটি সিভিলিয়ানদের হাতে গেল, এই নিয়ে কথা বলার পর তার একদম তাকে সরিয়েই দেয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে। তিনি আবার সম্প্রতি সেনা কর্মকর্তাদেরই এক আয়োজনে বলছেন যে 5ই আগস্ট সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার তারা কপালের মাঝ বরাবর আর কি লক্ষ্য করে গুলি করেছে, এবং 4ই আগস্ট তিনি যখন একটা ফোন কল পেয়েছেন, সেখানে তাকে বলা হয়েছে যে আপনি বের হবেন না বা ওদিকে যাবেন না, কারণ আপনি টার্গেটেড হবেন, আপনি টার্গেটেড। তিনি জিজ্ঞাসা করেছেন কেন বা
কে আসলে সেখানে, তিনি উত্তর পান নাই। তিনি বুঝেছেন যেটি ইন্টেলিজেন্সের ভেতর থেকে কেউ তাকে বলেছে। এই যে কারা এই সিভিলিয়ান স্নাইপার হাতে বা প্রফেশনাল, তারা এটা কি বের করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করলো না? মানে উচিত ছিল না? বাংলাদেশে তো কেউ, এই বাংলাদেশে তো কোনো ঘটনার কেউ বের করতে চায় না, কারণ বের করলে তো তো কিছু খুঁড়তে সাপ বের হয়ে যাবে, এই জন্য কেউ কিছু বের করতে চায় না। আর তাছাড়া আমি আপনাকে বলি, সাখাওয়াত স্যার উনি অনেক আগে আর্মি থেকে চলে আসছে। পুলিশের ভিতরে যে ট্রান্সফরমেশনটা হয়েছে, হ্যাঁ, বিশেষ অ্যান্ড ওয়েপনাইজিং পুলিশ যেটা, এটা উনি এইটার সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। পুলিশ হ্যাজ ইভেন এ মাচ মোর লেথাল ওয়েপন দ্যান মিলিটারি। হুম। পুলিশের যে বিভিন্ন রকম ইউনিট তারা করেছে, সিটিটিবি করেছে, সোয়াট টিম করেছে, তাদের হাতে যে অস্ত্র আছে ওগুলি সামরিক বাহিনীর কাছেও নাই। তো সুতরাং ওনার এগুলির সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। ওই যে পুলিশ যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র তারা বহু আগে থেকে ব্যবহার করছে, এবং স্যার ভুলে গেছে সম্ভবত যে পুলিশের হাতে লিথাল ওয়েপন আছে। না। 7.62 ওয়েপন ইজ এ লিথাল ওয়েপন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটি এটা তো lethal। আছে, সেটি তো তিনি বলছেন এবং যে পুলিশের হাতে এটা ছিল, আরেকটা কিন্তু জিনিস হলো, পুলিশের বাইরে সিভিলিয়ানদের হাতেও ছিল। না, সিভিলিয়ানদের কাছে না, পুলিশের যে ডিউটি করে, দেখবেন একটা মিলিটারি কখনো কিন্তু ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে থাকবে না। হি হ্যাজ টু ওয়্যার হিজ ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে যেতে পারবে না। পুলিশের ভিতরে কিন্তু আবার এই বাধ্যবাধকতা নাই। পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে, ওই জ্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না, নোবডি নোজ। তো এদের ভিতরে পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে, বিডিআর এর কাছে স্নাইপার দেওয়া আছে। এই স্নাইপার তারা কিনেছে তারা লং রেঞ্জ থেকে টার্গেট নিউট্রালাইজ করার জন্য। সুতরাং আমি বলবো যে এই সিভিলিয়ানদের হাতে এই সমস্ত স্নাইপার আসার প্রশ্নই আসে না। কিন্তু এটা কিন্তু তারপরেই তো মানে আমরা আসিফ মাহমুদ, যিনি বর্তমান উপদেষ্টা, তিনিও বলেছিলেন যে তাদেরও সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল, তাদের হাতেই বা কোত্থেকে আসতো, মানে সেটাই বা সশস্ত্র বিপ্লব, সেটা আমার মনে হয় আসিফ মাহমুদকে জানলেই ভালো হবে যে আপনি সশস্ত্র বিপ্লব করতে চাইছিলেন, আপনার অস্ত্রাগার কই, আপনার অস্ত্রের যোগান দিচ্ছে কে, এটা তাকে জিজ্ঞেস করলেই বেটার হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ দি অ্যান্সার অফ হোয়াট এই জন্য আসিফ আসলে মাহমুদ অনেকগুলো has said। প্রশ্ন একসাথে, এটার সাথে ওটা মিলে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় যে কেন সেই তদন্তটা হলো না, কেন তাকে সেখান থেকে সরিয়েই দেওয়া হলো প্রশ্নটা ওঠানোর পর। আবার এদিক থেকে সশস্ত্র বিপ্লবের এই অস্ত্রেরও না, উৎস এটা কি? না, উনাকে সরানো হয়েছে কিন্তু এটার কারণে না, উনাকে সরানো হয়েছিল যে আওয়ামী লীগকে তাদের ভুল ত্রুটি ফিরে আসার জন্য আপনারা বরং ওটা নিয়ে চিন্তা করেন এবং কত তাড়াতাড়ি ফিরে আসতে পারেন সেই চেষ্টা করেন, এইটা বলার পরে উনি আওয়ামী লীগকে ফিরে আনতে চাইছিল, এটাই হলো আসল কারণ। যেমন আপনি কামান নিয়ে আসলেন অবৈধভাবে আমার উপরে আক্রমণ করার জন্য, তখন আপনাকে কি করা উচিত? আপনাকে কি আমি ঘুষি দিব? নিঃসন্দেহে না। রিজনেবল ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাকে ট্যাঙ্ক নিয়ে আসেন কিংবা আপনি পিস্তল নিয়ে যদি আসেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন, তখন আমি কি করব? আপনি বলেন। মানে তখন কি, মানে অস্ত্র নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেবো, এটা আমার সেলফ ডিফেন্স হবে না, আপনি পানি পড়া দেবেন, ফু দেবেন, তাই না? আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে আওয়ামী লীগের শুনেন, লোকজন আমাকে এই যদি কথাগুলো বলেন যে কেউ যদি আপনাকে মারতে না, আসে, না, পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে, তখন কি করবেন আপনি? তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? মানে যখন তাদেরকে এই প্রশ্নগুলো করি, তখন তারা এই উত্তরটা দেন, যখন আপনাকে কেউ গুলি করে পুলিশকে মারতে আসবে, পুলিশ কি ফুলের মালা দেবে? পুলিশকে কেউ গুলি করে মারতে এসছে, আমি এই ধরনটা শুনিনি তো। মানে অভ্যুত্থানে আমি পুলিশ তো এটা নিহত শুনিনি। হন নাই, পুলিশ সদস্যরা? পুলিশ নিহত হয়েছেন গণপিটুনিতে নিহত হয়েছে। হ্যাঁ, তখন পুলিশ কি করতে কারণ পারতো? পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল, সেটা সেটা যে কোনোভাবেই জায়গায় জাস্টিফাই ছিল, না। জনগণের মাঝে যে ক্ষোভ যেটা তৈরি হয়েছিল, কারণ তার আগে তো পুলিশ একচেটিয়া করে গেছে। আপনি তো গণ অভ্যুত্থানের কথা বলছেন। গণ অভ্যুত্থান এক জিনিস, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান এক জিনিস, আর নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস, হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস। আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো। মানে এখানে আপনি তাহলে যদি মনে করেন যে গণ অভ্যুত্থানকে আপনি এত আন্ডারমাইন করছেন তার কেন? মানে এখানে আসলে মানে কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে, অস্ত্রধারী কেউ আসে, বা যদি কেউ বাসে আগুন দিতে আসে বা ককটেল বিস্ফোরণ করে, তাদেরকে গুলি দেখা মাত্র গুলি করা যাবে, মানে এটি আইনি হবে। দেখেন, আমি একটু বলি, ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগ করতে আসছেন, সে জায়গাতে তাকে আটক করবেন।
কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে যখন আমাকে হামলা করতে আসবে তখন সেটার বিচারটা বিবেচনাটা ভিন্নভাবে হবে। আমি ওটাকে সমর্থন করি না যে কেউ মনে করেন যে অগ্নিসংযোগ করতে এসছেন কিংবা আপনার ককটেল বিস্ফোরণ ঘটাতে এসছেন তার জন্য তাকে হত্যা করব, কিন্তু বলছেন সেটা তো আমি সমর্থন মানে করি না। পুলিশের পক্ষ থেকে এরকম বলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সমর্থন করছেন। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন, যে এটিও সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার ক্ষেত্রে যদি কেউ যানবাহনে আগুন দিতে আসে বা আমি ককটেল পরিষ্কার কথা বলি, প্রপোর্শনাল হতে হবে। যে কোনো কিছু আপনার রিজনেবল এবং প্রপোর্শনাল হতে হবে, এটা আমি বলছি। একেবারে জঙ্গি, এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দে আর অল জঙ্গি। আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে, মানে খুবই একটা নির্মমভাবে, এই কাণ্ডগুলো খুব পুলিশি কাণ্ড, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিকভাবে এরকম করার কথা। পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি 43 সেকেন্ড সম্ভবত বা 47 সেকেন্ডের, সেখানে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এই কথাটা তিনি এই রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন, পুলিশের কর্মকর্তারা আছেন। এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলবেন, যেটা আসলে কি হয়? না না, এটা তো আমাদের ব্যাখ্যার কিছু নাই, এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে। এটা কি আপনার কাছে যায়নি? একটু স্পষ্ট করবেন। আচ্ছা, এটা আপনাকে তাহলে আমি আরো পুরো জিনিসটা আরো পাঠিয়ে দিব রেফারেন্স সহ। এখন ছোট্ট করে বলি, এটা কিন্তু যেটি হয়েছিল যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল, এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জঙ্গি কায়দায়, তারা এখানে ঘিরে রেখেছিল ওই জায়গাটা। তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা, তারা যখন জানতে পারে, তারা তখন চেয়েছিল যে তাদের অ্যাটলিস্ট ডেড বডিটা যেন তারা পায়। তখন পুলিশের একটা ট্রুপসকে পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য, এবং তখন এরা এটাকে ঘিরে রেখেছে। একেবারে জঙ্গি, এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দে আর অল জঙ্গি। এবং সেইখানে তারা এই ডেড বডিগুলো উদ্ধার করতে যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন। এরা যে সবাই আপনাকে আমি জঙ্গি, এই তথ্যটা আপনারা কিভাবে নিশ্চিত হন? এই যে আপনি ওই যে যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছে আরো কি হয়েছিল, সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো, তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে জঙ্গি কিভাবে পেলাম। কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে, সেই সিগনেচার গুলি ছিল, সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে, সেইভাবে এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে, মানে খুবই একটা নির্মমভাবে, এই কাণ্ডগুলো খুব পুলিশি কাণ্ড, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিকভাবে এরকম করার কথা। না না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। এবং সেই কারণেই তো দেখুন, যখন একটা আপনি আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, তাদেরকে অ্যাড্রেস করছি, কোর্টের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি। এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা আমরা দেখছি, এর মধ্যে ভায়োলেন্স দেখছি, এগুলো দেখছি, আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, জ্বালাও পোড়াও দেখছি, এই বাস্তবতায় যে ক্ল্যাশগুলি হচ্ছে, সেই ক্ল্যাশের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে, মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে, এই সব কিছু যে হচ্ছে, তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে, কোথায় লফুলি হয়েছে, কোথায় আনলফুলি হয়েছে, কোথায় ন্যায়ভাবে হয়েছে, কোথায় অন্যায়ভাবে হয়েছে, এই জিনিসগুলি বিচার করার জন্যই, এই জিনিসগুলি বের করার জন্যই আপনার তদন্ত করতে হবে। সেই জন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি যে কমিটিটা আমরা করেছিলাম, সেই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে আসতো। কিন্তু আমাদের সাবেক ডিবি হারুন হিসেবে পরিচিত হারুনুর রশিদ, তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো, ব্রিফিং হতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসআই, ডিজিএফআই চিফরা থাকতেন, পুলিশ প্রধান থাকতেন, তিনিও গিয়েছেন কয়েকটিতে, এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে, কি হবে, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো। মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল? আমি আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। মানে এই পুলিশকে যে ভূমিকায়, পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত। শোনেন, আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে। পুলিশ কি করতে পারবে, কি করতে পারবে না, এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে কি করবে না, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সকল দেশে এবং অন্যান্য দেশেও যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে, কখনো কখনো আইনও ভাঙে, তখনই ইনকোয়ারি করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কাজেই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা, সেই আলোচনা হতো
যে আন্দোলনের নামে সন্ত্রাস এবং ভায়োলেন্সের ম্যাগনিটিউড কত, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে মোকাবেলা করে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। এটা তো নিশ্চয়ই বলা সেই আছে আন্দোলন আইনে এবং মানে মোকাবেলা করার কাজটা তো প্রাথমিকভাবে পুলিশেরই ছিল, অতএব পুলিশের ভূমিকা তো নিশ্চয়ই তো আলোচনা। সেটাই বলছি, না না, ভূমিকা তো আইনে বলা আছে, স্ট্র্যাটেজি নিয়ে আলাপ হবে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলাপ হবে না। ভূমিকা তো বলা আছে। আপনি তো ধরেন কিভাবে একটা তা প্রয়োগ করছে, শান্তিপূর্ণ সেই আইনের প্রয়োগটা কিভাবে করছে, ব্যত্যয় হচ্ছে কিনা, সেটাও তো নিশ্চয়ই মানে আলোচনার জায়গায় আসে। সেটা ইনকোয়ারির মধ্যে আসবে। প্রয়োগে ব্যত্যয় হচ্ছে কিনা, এটা আইন ভাঙা হচ্ছে কিনা, এটা ইনকোয়ারিতে আসবে। যে কারণে প্যারালালি জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে আমি একটা জিনিস বলি, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না? ডেকেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ডেকেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন? আমরা কেন ডেকেছিলাম? আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো, আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি, তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব? আমরা তো নর্মাল পদ্ধতিতে ইনভেস্টিগেশন জাতিসংঘকে করতাম। আপনারা সহযোগিতা করবেন, মানে জাতিসংঘ পুরো তদন্তটা No. জাতিসংঘ করবে তেমনটা না। পুরোটাই করবে। আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে নেন। ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা অ্যাকনলেজ করেছে, ইয়েস আমরা তাদেরকে সেই যে ডেকেছি, একটা ব্রিফিং পুরোটাই তারা শুনেছিলাম, করবে। নাইমুল ইসলাম খান ছিলেন সেই ব্রিফিং করছিলেন, তখন আপনি আমরা না, আপনি শুনেছিলাম যে এটাকে আসলে মিস ইন্টারপ্রেট করছেন সেটাকে। আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি, জাতিসংঘ পুরো তদন্ত করে, আমরা তাদের সহযোগিতা করব, জাতিসংঘ করবে। আচ্ছা। এবং শুধু সেটা না, আপনাকে আরো বলে দিচ্ছি, এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেনসিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম। তো উই হ্যাড নাথিং টু হাইড। আমরা চাচ্ছিলাম ইম্পার্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ, সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা একটা জাস্টিস হোক। নিশ্চয়ই এবং সেটা যে কিন্তু কারণে তদন্ত মাননীয় হবে, প্রধানমন্ত্রী, পরের একটা বিষয়, রিপোর্ট আসবে এবং তারপরে ব্যবস্থা হবে। কিন্তু দিনে দিনে যেই ঘটনাগুলো ঘটছে, এটা সরকার দায়িত্বে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পুলিশের যে ভূমিকা সেখানে আপনি দিনে দিনে যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলো তো দিনে দিনে কন্ট্রোল করতে পারবেন। দিনে দিনে যে এখানে যত ধরনের ভায়োলেন্স হবে, ধরুন এটা আপনি কিভাবে অস্ত্র করবেন? নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেবো, এটা আমার সেলফ ডিফেন্স হবে না, আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে যদি- আওয়ামী লীগের শোনেন, লোকজন আমাকে এই যদি কথাগুলো কেউ- বলেন যে কেউ যদি আপনাকে মারতে না, আসে, না। পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে, তখন কি করবেন? আপনি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? সেলফ ডিফেন্সের কথা বলছেন। এখন আমরা দেখলাম যে সিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার তারা বলছেন যে অস্ত্রধারী দেখা মাত্র গুলি বা ব্রাশ ফায়ার করতে হবে, কেউ বাসে আগুন দিতে আসলে বা ককটেল বিস্ফোরণ করতে আসলে দেখা মাত্র গুলি করতে হবে। এবং তারপর আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটাকে জাস্টিফাই করছেন এই সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার কথা বলে। আমরা যখন আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো হচ্ছিল, বা তারপরেও মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি, তারাও বলছেন যে জানমালের রক্ষা করতে মানে ইয়েগুলোতে আগুন দিলে, মেট্রো রেল বা এই বিষয়গুলোতে আগুন দিলে, সরকারি স্থাপনা, পাবলিক প্রপার্টি নষ্ট করলে, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেবে না পুলিশ। এই ডিফেন্সটা তারাও বলছে, যেটা এখন মানে এই পক্ষের মুখ থেকে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনলাম, বা আপনার কাছ থেকেও শুনছি সেলফ ডিফেন্সের কথাটা। মানে পার্থক্য আছে। সেলফ ডিফেন্সটা প্রপোর্শনাল হতে হবে, রিজনেবল হতে হবে। দেখা মাত্র গুলি করলে সেটা রিজনেবল মনে হচ্ছে না, আমি তো তা বলিনি। আমি এই জন্য বললাম যে সেটা রিজনেবল হতে হবে, প্রপোর্শনাল হতে হবে। আমি আপনাকে একটা ঘুষি দিলাম, আপনি আমাকে একটা ঘুষি দেবেন, এ পর্যন্ত। আমি আপনাকে ঘুষি দেবো তার মানে এই না যে আপনি আমাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করবেন। আমি সেটা সমর্থন করি না। একজন আইনজীবী হিসেবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা সমর্থন আইন করি কি না। করে? আইন করে সমর্থন? No, নিঃসন্দেহে না। তাহলে ওই যে দেখা মাত্র নিঃসন্দেহে। গুলি করার নির্দেশ, ব্রাশ ফায়ার করার নির্দেশ, সেটা কি আইন সমর্থন করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সমর্থন করছেন। এখন কথাটা হচ্ছে কতটুকু মনে করেন যে আপনার ইনজুরি বা ড্যামেজ অন্যদের প্রতি ইনফ্লিক্ট করবেন, তার উপরে কিন্তু মানে সেটা ডিপেন্ড করবে। যেমন আপনি কামান নিয়ে আসলেন অবৈধভাবে আমার উপরে আক্রমণ করার জন্য, তখন আপনাকে কি করা উচিত? আপনাকে কি আমি ঘুষি দিব? নিঃসন্দেহে না। রিজনেবল ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। আপনি সেটা কি এই বক্তব্যে পরিস্থিতির রিজনেবল ফোর্স উপরে অ্যাপ্লাই করার depend বার্তা করবে। পাচ্ছেন? আপনি আসলে কি বার্তা পাচ্ছেন আইনজীবী হিসেবে, যদি জিজ্ঞাসা করি যে? না, আমি একটা কথা বলেছি, আমি একটা কথা বলেছি তো, আপনি যদি আমাকে ট্যাঙ্ক নিয়ে আসেন কিংবা আপনার পিস্তল নিয়ে যদি আসেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন, তখন আমি কি করব? আপনি বলেন। মানে তখন কি, মানে অস্ত্র পানি- নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেবো, এটা আমার সেলফ ডিফেন্স হবে? না, আপনি পানি পড়া দেবেন, ফু দেবেন, তাই না? আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে যদি- আওয়ামী লীগের শোনেন, লোকজন আমাকে এই যদি কথাগুলো কেউ- বলেন যে কেউ যদি আপনাকে মারতে না, আসে, না। পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে, তখন কি করবেন? আপনি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? মানে যখন তাদেরকে এই প্রশ্নগুলো করি, তখন তারা এই উত্তরটা দেন, যখন আপনাকে কেউ গুলি করে পুলিশকে মারতে আসবে, পুলিশ কি ফুলের মালা দেবে?
পুলিশকে কেউ গুলি করে মারতে এসছে, আমি এই ধরনটা শুনিনি তো। মানে অভ্যুত্থানে আমি তো পুলিশ এটা নিহত শুনিনি। হন নাই, পুলিশ সদস্যরা? পুলিশ নিহত হয়েছেন গণপিটুনিতে নিহত হয়েছেন। হ্যাঁ, তখন পুলিশ কি করতে কারণ পারতো? শোনেন, পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল সেটা সেটা যে কোনোভাবেই জায়গায় জাস্টিফাইড ছিল, না। জনগণের মাঝে যে ক্ষোভ যেটা তৈরি হয়েছিল, কারণ তার আগে তো পুলিশ একচেটিয়া করে গেছে। আপনি তো গণ অভ্যুত্থানের কথা বলছেন। হুম। গণ অভ্যুত্থান এক জিনিস, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান এক জিনিস, আর নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস, হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস। আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো। মানে এখানে আপনি তাহলে যদি মনে করেন যে গণ অভ্যুত্থানকে আপনি এত আন্ডারমাইন করছেন তার কেন? মানে এখানে আসলে মানে কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে, অস্ত্রধারী কেউ আসে, বা যদি কেউ বাসে আগুন দিতে আসে বা ককটেল বিস্ফোরণ করে, তাদেরকে গুলি দেখা মাত্র গুলি করা যাবে, মানে এটি আইনি হবে। দেখেন, আমি একটু বলি, ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগ করতে আসছেন, সে জায়গাতে তাকে আটক করবেন। হুম। কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে যখন আমাকে হামলা করতে আসবে, তখন সেটার বিচারটা বিবেচনাটা ভিন্নভাবে হবে। আমি ওটাকে সমর্থন করি না যে কেউ মনে করেন যে অগ্নিসংযোগ করতে এসছেন কিংবা আপনার ককটেল বিস্ফোরণ ঘটাতে এসছেন, তার জন্য তাকে হত্যা করব, কিন্তু বলছেন সেটা তো, আমি সমর্থন মানে করি না। পুলিশের পক্ষ থেকে এরকম বলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সমর্থন করছেন। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন, যে এটিও সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার ক্ষেত্রে যদি কেউ যানবাহনে আগুন দিতে আসে বা আমি ককটেল বিস্ফোরণ পরিষ্কার কথা বলি, প্রপোর্শনাল হতে হবে। যে কোনো কিছু আপনার রিজনেবল এবং প্রপোর্শনাল হতে হবে, এটা আমি বলছি। এখন উনি কোন প্রসঙ্গে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পরিষ্কার কথা, আইনের কথা হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আমার জীবনহানি না ঘটানোর মতো কোনো ঘটনা না ঘটে, ততক্ষণ পর্যন্ত আমি অন্যের জীবনহানি ঘটাবো না। এটাই হচ্ছে যে আইনের ম্যাক্সিম। জি, কিন্তু দেখা মাত্র গুলির নির্দেশনা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা আসলে জানমালের রক্ষার্থে বা এটা সেলফ ডিফেন্স। এই আজকে প্রসঙ্গে আমরা ফ্যাসিস্ট 5 তারিখের আগে তো এই কথা বলেনি। এত বড় বড় ফ্যাসিস্ট 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 15.5 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা। 5 তারিখের আগে বললে তো নির্ঘাত কারাগারে যেতে হতো, তাই নয় কি? 5ই আগস্টে কি হয়েছিল? 5ই আগস্টে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা এদেশে যে আপনি দেখুন এই জুলাই এবং আগস্টের প্রথম দিকে আপনি দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের, পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং প্রেসিডেন্ট কি বলছেন, সে $29 মিলিয়ন কিভাবে খরচ করা হয়েছে, কাকে দিয়েছে, সেটা তিনি কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। সেই কথাগুলো কিন্তু আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে বলে আসছেন, আমরাও বলে আসছি। তো 5ই আগস্টে যে আপনি জানেন যে স্নাইপার দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল ছাত্রদের, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা করে, নর্থ সাউথের একটা, তারপর ইস্ট ওয়েস্ট একটা, এরকম এক একটা আমি উদাহরণ দিচ্ছি যাতে, এবং দেখা গেল যে ধানমন্ডি 27 নম্বরে রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ছাত্রটিকে হত্যা করা হয়েছিল, তার মার সাথে, বাবার সাথে, খালার সাথে আমার কথা হয়েছিল। তার মিছিলের মাঝখানে ছিল, সামনে অনেক ছেলে মেয়ে, পিছনে অনেক ছেলে মেয়ে, শুধুমাত্র তার ঘাড়ে একটা গুলি লাগলো। পুলিশ যদি গুলি করতো তাহলে সামনে কেউ মারা যেত অথবা পেছনে কেউ, মাঝখানে, অর্থাৎ ওই যে আশেপাশের ভবন থেকে টার্গেট করে স্নাইপার দিয়ে, আপনি জানেন যে এই ডেমোক্রেটরা সারা পৃথিবীতে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে অনেক জায়গায়। এবং আমাদের এই বর্তমান সময়ের কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বয়ং এই যে ডিপ স্টেট যেটা করেছে সেটা তিনি বলেছেন, এবং যা বলেছেন তার মর্মার্থ এই যে বাইডেন প্রশাসন বাংলাদেশে অযাচিত ভাবে ষড়যন্ত্রমূলক কাজগুলো করেছে। তিনি আকার ইঙ্গিতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি তো সরাসরি ডিপ স্টেটের ভূমিকা অস্বীকারও করেছেন। আবার আমি আপনাকে বলি, ডিপ স্টেটের কথা তিনি যেটা বলেছেন সবার সামনে, তিনি এটা এড়িয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আপনি ওনার যে লাস্ট দুটো স্পিচ, সেখানে কিন্তু $29 মিলিয়ন কথা, শুধু বাংলাদেশ না, ভারতের কথা, ভারতে ভোটার টার্নআউট বাড়ানোর জন্য তখন বলেছেন উনি, ভোটার টার্নআউট বাড়াতে অন্য কাউকে পাশ করতে চেয়েছিল, বাংলাদেশে উগ্রবাদীদের পাশ করানোর জন্য করা হয়েছিল $29 মিলিয়ন। তার মানে কি, এই কাজগুলো কে করেছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কেন কোনো
কোন পর্যায়ের নেতৃত্ব থেকে এ ধরনের কোনো নির্দেশনা আপনি দেয়নি গুলি বলছিলেন করার সেই জন্য। সেই ফোনাল আপনার শোনাতে, আমি একটু আপনাকে একটু শোনাই, আপনি একটু শোনেন। এখন লেখালেখেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার তবে কয়েক জায়গায় তবে কিছু ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই এমনি সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টোকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ, হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। তবে আপনার নির্দেশনা লাগবে। না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখালেখেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এটা দিয়ে কিছুই বোঝা যায় না। এটা দিয়ে অনেক ধরনের আজকাল এআই তে অনেক কিছু বানানো যায়, ইভেন ভিডিও বানানো যায়। এটা তো ভয়েস তো কিছুই না। এখন উনি যদি বলেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, উনি যদি বলেন যে হ্যাঁ তোমরা শুধু নন লেথাল ওয়েপন ইউজ করো, ইজি, এটা কয়েক সেকেন্ড লাগবে আজকাল আমাদের ছেলে মেয়েদের ওই নন শব্দটা ডিলিট করে বাকিটা এডিট করতে। ইটস অল অ্যাবাউট এডিটিং। তিনি এটা বলেননি, তার বলার কথা না, কারণ আমরা শেষ দিনগুলোতে আমি ব্যক্তিগতভাবে তার সাথে ছিলাম। তাহলে আপনারা এগুলোকে চ্যালেঞ্জ, যদি তাই হয়, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যা বলছে, এই ফোনালাপগুলোতে যা শোনা যাচ্ছে অনেক মিল পাওয়া যাচ্ছে, মানে আপনারা তো এগুলোকে চ্যালেঞ্জও করছেন না, যেটা ঠিক না। এই ধরনের বিষয় তো জনে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ আমরা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে 13 পৃষ্ঠার প্যারাওয়াইজ রিজয়েন্ডার স্টেটমেন্ট গেছে, এবং সেটা আমরা আনুষ্ঠানিকভাবে আমার ছাত্র কি ধরনের তদন্ত হলে বিশ্বাস করতেন? জাতিসংঘের প্রতিবেদনকে আপনারা একদম অস্বীকার করছেন, কি হলে বিশ্বাস? নো, আমরা অস্বীকার করছি, লিসেন, আমরা অস্বীকার করছি সাবজেক্টিভলি, অবজেক্টিভলি। আপনি এটা স্টেট ওয়েতে আমার কথা ডিনাই করার কোনো সুযোগ নাই। আপনি ল স্টুডেন্ট, আমি ল স্টুডেন্ট। আমি আপনাকে বলি কেন আমরা অস্বীকার করছি। প্রতিটা জায়গায় তারা বায়াস, অর্থাৎ ওয়ান সাইডেড। একটা যদি গণহত্যা হয়ে থাকে, যেটা ক্লিয়ার গণহত্যা, সেটাকে গণহত্যা বলছে না। আর যেটা গণহত্যা না, সেখানে অনেক ধরনের সার্কামস্টেন্স আছে গণহত্যা না হওয়ার, সেটাকে তারা গণহত্যা বলছে। আওয়ামী লীগকে টার্গেট করে, ছাত্রলীগকে টার্গেট। ডক্টর মাহমুদ, মিথ্যা কি? কারণ তারা একদম গোয়েন্দা প্রতিবেদনের রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। এটা আই টেল ইউ টু ফেব্রিকেটেড, এটা বায়াস, টাকা দিয়ে বানানো। এবং ওখান থেকে যখন আসে, জেনেভা থেকে বা ইউরোপ থেকে যখন আসে, ওখান থেকে আমার এক ক্লাসমেটও ছিল যে ইউএনএ চাকরি করে, ডক্টর সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, আরেকজন আমার ক্লাসমেট, আমি নাম বলবো না, আমার বলেন। এই দুইজন বাংলাদেশে এরা কাদেরকে ইন্টারভিউ নিবে সেই নামগুলো বলে দিয়েছে। তাদেরকে ইন্টারভিউ ওয়ান সাইডেড সব। ইউনুস গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিয়েছে, সেখানে বসে, বাংলাদেশে বসে তারা এটা রিপোর্ট তৈরি করেছে। এবং সেখানে আমাদেরকে যাদের হত্যা করেছে সেগুলো গণহত্যা না, সেগুলো হত্যাকাণ্ড না, এগুলো হচ্ছে রিভেঞ্জ ভায়োলেন্স। রিভেঞ্জ ভায়োলেন্স কি হত্যাকাণ্ড না? রিভেঞ্জ কিসের রিভেঞ্জ? আজকে আমরা ফ্যাসিস্ট, 5 তারিখের আগে তো এই কথা বলেনি। এত বড় বড় ফ্যাসিস্ট 15.5 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা? 5 তারিখের আগে বললে তো নির্ঘাত কারাগারে যেতে হতো, তাই নয় কি? আজকে বাংলাদেশে আওয়ামী লীগের একজন লোককে তারা থাকতে দিচ্ছে না, আর আপনি বলছেন কারাগারে নিয়ে যেত। প্লিজ বি রেসপেক্টফুল টু দ্য সিচুয়েশন। আমাদের সরকারের সময় পাইছিল, কিন্তু এই সরকার, আচ্ছা আমাদের সরকার পাইনি, আপনার কথা ধরে নিলাম, কিন্তু এই সরকার কেন দেয়নি? এই সরকার দিয়েছে, সেটাই এখানে বলছে। আমি কি আপনাকে একটু পড়ে শোনাবো? এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা। আল্লাহ হয়তো পাসিয়া করে শেখ হাসিনাকে রক্ষা করেছেন বলেই আজকে বাঙালিরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছে।
নলেজকে বাংলাদেশের যে যার বলেন। জি, আপনি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার অনেক খবর, তাতে প্রমাণ হয়ে যায় আসলে যেই জঙ্গি হামলার কথা, কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে নিচ্ছেন না। জাতিসংঘের প্রতিবেদন, বিভিন্ন কল রেকর্ড, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আমরা যেই ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে, সেগুলোকে আবার আপনারা আমলে নেন না। এটি একটা দ্বৈততা নয়? কোনটা? এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের পক্ষ থেকে, সেই নির্দেশনা এসেছে। বলা হচ্ছে যে কিভাবে তিনি সরাসরি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন। মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন। জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে। আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন, আপনিও জানেন, তখন বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্ট। তারপর জাতিসংঘে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো কি বলছেন, সেই কথাগুলো তো কেউ সামনে আনে না। জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কিন্তু আপনি আজকে মানে যেহেতু অবাধ তথ্য প্রবাহত, এই কারণে সেইগুলো সামনে আসতেছে না। টোটাল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে, এটা টোটাল কিন্তু আসেনি সামনে। আপনি মানে এক অংশ, খণ্ডিত অংশ আপনি এনে দায়িত্ব আপনি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সরকারের উপর দেওয়ার চেষ্টা করছে। আমি তো মানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এইটা একটা, আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা। যে তিনি বলেছেন এইগুলি পুলিশের কাছে, মানে পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। আমি জানি না এইগুলি, আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না। এইগুলি কাদের কাছে ছিল, কারা এইগুলি সাপ্লাই দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত। সেটা তদন্ত করেন। আপনি আমার একটা কথা বলেন, জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে, তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? বন্ধ কোথায় হলো? তারাই তো তদন্ত কমিটি তো আসলে তারা যে প্রতিবেদন দিছে, কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না? কেন হলো না সেই তদন্ত? তারা জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনই তো আমরা আলোচনা করছি। আমি আপনার বলি এই না, জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল, এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা তো হয়নি। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে, এটা নিয়ে অবশ্য গত কদিন আগেও আলোচনা করছিলাম, যে তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি। আমাদের সরকারের সময় পাইছিল, কিন্তু এই সরকার, আচ্ছা আমাদের সরকার পাইনি, আপনার কথা ধরে নিলাম, কিন্তু এই সরকার কেন দেয়নি? এই সরকার দিয়েছে, সেটাই এখানে বলছে। আমি কি আপনাকে একটু পড়ে শোনাবো? সেখানে বলছে ইউনাইটেড নেশনস। আপনি পুরোটা পড়েন না, বাকি অংশ পড়েন না? হ্যাঁ, আমি এই আমি পড়েছি, আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল, ঠিক উল্টো কথাটা বলছে ইন্ট্রোডাকশনে। বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCHR to conduct the fact-finding in a call of High Commissioner. মানে আপনাদের সময় আসলে সেটি রেসপন্স পায়নি। আর এই সরকারের ধরেন আমি আপনার কথা বুঝলাম আর কি, আমি ধরলাম জাতিসংঘ নিয়ন্ত্রণ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র তো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 350 কোটি টাকার উপর টাকা দিয়েছে। এটা তো আমার কথা না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে, এটা স্বাভাবিক। আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক, জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র তো
350 কোটি টাকার উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন। জাতিসংঘ কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাইলে আপনি 5 তারিখ আগে আমাদেরকে ডেকেছিলেন কেন। শুনলাম লাস্ট বক্তব্য, সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম, কিন্তু সেটা কেন করা হলো না, এটা আমার প্রশ্ন। তাহলে এই কথাটা যদি সত্য হয়, তাহলে তার মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন 5 আগস্টের আগে। তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাইলে আপনি 5 তারিখ আগে আমাদেরকে ডেকেছিলেন কেন। তাহলে কোনো একটা উত্তর তো আপনাকে দিতে হবে, কোনো একটা জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি জাতিসংঘ, এটা আমি কয়েকদিন মানে বিগত প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা যখন এসেছেন আমি 2টা প্রোগ্রামে উল্লেখ করেছি, ইন্ট্রোডাকশনে জাতিসংঘ বলছে যে জাতিসংঘই বরং আবেদন করেছে, কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি ডক্টর ইউনূসের সরকার আসার পরে। আমাকে তো জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করতে হবে, আমি তো আওয়ামী লীগের কর্মী। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন। কেন করেছিলেন? কারণ এই জাতিসংঘের উপর আস্থা রাখেন। তাহলে আমাদের নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই, তাহলে এরপরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে, অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে। মানে ডিপ্লোমেসির তো একটা ভাষা থাকে, আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে, সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম। নেতৃত্ব আমিনুল ইসলাম আমিন যে ভিডিওগুলো স্পেশালি চোখে পড়ছে, যেমন আবু সাইদকে যেভাবে বা ইয়ামিনকে যেভাবে একদম এইগুলিগুলো তো আমরা দেখছিলাম। ভালো পয়েন্ট আসছেন শামীম। আবু সাইদ, আপনি বলুন, আবু সাইদ আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি তো যেটা তদন্ত হোক, প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত হোক, তাকে বিনা ময়না তদন্তে কেন দাফন করা হলো? আবু সাইদের গায়ে গুলি লেগেছে বিকাল 3:30টায়, রাত 8টা পর্যন্ত তার লাশ কেন হসপিটালে নেওয়া হলো না? এবং সোশ্যাল মিডিয়ায় যে কিন্তু ভিডিও, পুলিশকে, আমি আসলে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছি। পরের ঘটনাগুলো এগুলো হয়তো তদন্ত কোনোদিনও হবে বা আদৌ আসলে হবে না। পুলিশ কেন এরকম গুলি করলো? কেন পুলিশ ইয়ামিনকে গুলি মানে এভাবে করে প্রিজন ভ্যান থেকে ফেলে দিল, বা ওই যে পুলিশের ছেলে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো? আমি আগেও যে জায়গায় ছিলাম এখন সেই জায়গায়। পুলিশ কেন এই হত্যাকাণ্ডে পুলিশের বাড়াবাড়ি থাকলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এটা ছাড় দেওয়ার কিছু নেই, অবশ্যই এটা যে হোক, যত বড় অফিসার হোক। কিন্তু আবু সাইদ বা মুগ্ধর বাবা নিজে বলছে আমার ছেলে পুলিশের গুলিতেও মারা যায়নি, পানি খাওয়া থেকেও মারা যায়নি। আমি একটা টেলিভিশনে তার বাবার একটা সাংবাদিক সম্মেলন দেখছিলাম, সাথে সাথে তার সামনে থেকে মাইকটা সরিয়ে তাকে উঠিয়ে নেওয়া হবে। কেন? কারামাল মুক্তকে তদন্ত হোক, তারপরে বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের দায় কি শেখ হাসিনার, নাকি যারা লাইভে এসে টেলিভিশনে বলেছিল যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি এনায়েতপুর থানা জ্বালিয়ে না দিতাম, 13 জন পুলিশ না মারতাম, আমরা যদি মেট্রো আগুন না দিতাম, আমরা যদি টেলিভিশন বঙ্গ না বানতাম, তাহলে তাহলে দায় আরো কারো থাকতে পারে। খুনের দায় গর্ব করে বলবো আই এম দ্য কিলার, আমি খুন করছি, আর আপনারে খুন হিসাবে বিচার করব, খুন হিসাবে আমি আপনাকে অভিহিত করব, এটা কি ন্যায় বিচার? আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতের কথাও মাঝখানে অনেক আলোচনা তৈরি হয়েছে যে কারা সেই সিভিলিয়ান যারা 7.62, মানে এগুলো অনেক সন্দেহের জায়গা থাকতে পারে। কিন্তু আমরা যেগুলো একদম চোখে দেখলাম যে বিষয়গুলো, এবং যেটা আমরা কানে শুনলাম, সাবেক প্রধানমন্ত্রী বলছেন লেথাল ওয়েপন ব্যবহার করতে, তিনি বলছেন যে যেখানে সোজা গুলি করতে হবে গ্যাদারিং দেখলে, এখন উপর থেকে করাচ্ছে এরকম একটা কথা সেখানে ছিল, কিন্তু লেথাল ওয়েপন ওপেন নির্দেশনা দেওয়া আছে, তিনি বলছিলেন ফোনের অপর প্রান্তকে। এটা তো উনি খুব স্পষ্ট করে বলেছেন। এখন তো আপনি এআই এর মাধ্যমে ভয়েস ক্লোনিং করা থেকে শুরু করে যে কোনো কিছু করা যায়, কিন্তু স্পষ্ট করে গতকাল ইন্টারভিউতে বলেছেন আমি এরকম নির্দেশনা কাউকে দেইনি। এবং আমি ওনার কথা কিন্তু জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি কি খেয়াল করেছেন? আমাকে একটু পয়েন্ট দেন। কেন বলছি, তিনি যদি রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাইতেন, তাহলে তার কাছে যখন একটা গোয়েন্দা রিপোর্ট আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলা হবে, তখন তিনি নিজেই কারো মাধ্যমে না করে সরাসরি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে ফোন করে বলেছিলেন তোমরা ক্যাম্পাস ছেড়ে দাও, ওরা লাশ ফেলবে। উনি যদি রক্তপাত চাইতেন তাহলে তিনি বলতেন তোমরা প্রস্তুতি নাও, ওরা মারলে ওদেরকে তোমরা মারো। তিনি তো সেটা করেননি।
উনি যদি রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাইতেন, তিনি 4 তারিখও আমাদেরকে বলতে পারতেন 5 লাখ লোক ঢাকা শহরে আসো। উনি তো আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করছে। আপনি জবাব দেন, 5 লাখ লোক কি ওই সময় ঢাকা আসা খুব কঠিন হতো আমাদের আচ্ছা, পক্ষে? হ্যাঁ, কিন্তু আমরা সেটা চাই নাই। এবং বরঞ্চ উনি বলেছেন যেহেতু কারফিউ দেওয়া হয়েছে, তোমরা কেউ বেরোবে না, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। উনি রক্তপাত দিয়ে ক্ষমতায় থাকতে চান নাই। কিন্তু আপনি বলছেন যে ওটা এআই দিয়ে বানানো, সেই ভয়েস অডিও রেকর্ডে এআই উনি দিয়ে, তো গতকাল যেটি আমরা আসলে প্রথম দেখেছিলাম ইন্টারভিউতে আওয়ামী লীগ যখন স্পষ্ট করে অফিসিয়াল বলছেন। ফেসবুকে বিবৃতি দিয়েছিল, সেখানেও আসলে তারা বলেছে এটা এআই দিয়ে বানানো। কিন্তু সজীব অজয় জয় তার আগেই বলে দিয়েছিলেন যেটি আসলে হোলি আর্টিজানের ঘটনায় নির্দেশনা, এটি এই 24-এর অভ্যুত্থানে না। কিন্তু তিনি এখন যেই সাক্ষাৎকার, সেখানে তিনি বলছেন, তিনি কিন্তু বলছেন না এটা এআই দিয়ে বানানো, তিনি কিন্তু বলছেন এটি তিনি বলেন নাই, তিনি বলছেন তিনি বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। তিনি এই কথাটি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়টি প্রসঙ্গের বাইরে থেকে এই বিষয়টি নেওয়া হয়েছে, এবং পুরো বক্তব্যটাই শোনা যাচ্ছে এআই দিয়ে নাকি প্রসঙ্গের বাইরে থেকে, নাকি আসলে হোলি আর্টিজান, সত্যি কোনটা? আমি বলিনি যে এইটা এআই দিয়ে বানানো, আমি বলছি এখন সেটা করা হচ্ছে অনেকভাবেই, সহজে ক্লোনিং করা যাচ্ছে। আপনি এখন না বললেও আওয়ামী লীগ একদম অফিসিয়াল ফেসবুকে বলেছে প্রসঙ্গের বাইরেই করা হয়েছে, এটা হচ্ছে না তা না। আরেকটা কথা আমি আপনাকে বলি, উনি দেশের প্রধান হিসাবে উনি জানমালের নিরাপত্তা রক্ষার জন্য যদি পুলিশকে বলে যে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে আসবে তাদেরকে তোমরা ভয় দেখানোর জন্য গুলি করো, এটা কি কোনো আইনের বাইরে কিছু, আইনের ব্যত্যয় কিছু? কিন্তু বলেছেন কিনা এটাই তো আমরা নানান রকম কথা শুনছি। কেউ বলছেন এটা এই সময় না হোলি আর্টিজানের, কেউ বলছেন এআই, কেউ বলছেন প্রসঙ্গের বাইরে। আমি জানার জন্য বলছি, উনি কি এইটাই কি তার জন্য ন্যায়সঙ্গত হতো যে ওরা যত খুশি মানুষ যত খুশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করো, তোমরা ব্যারাকে ফেরত যাও, এটা কি ওনার দায়িত্ব, মানে দায়িত্বশীল আচরণ হতো নাকি ওদেরকে প্রোটেক্ট? তাহলে উনি এটা প্রোটেক্ট করতে বলতে পারেন। কিন্তু সেটা কি লেথাল ওয়েপন দিয়ে? হ্যাঁ, মানে সেটা কি লেথাল ওয়েপন দিলে দেখলেই সোজা গুলি করে দেবে এরকম? গুলি করা হয়নি, সেটা তো এই সরকারের অ্যাপয়েন্টেড স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার বলেছেন যে 7.6 বোরের যে বুলেটে মানুষ ছাত্ররা মারা গিয়েছে, সেই গুলি বা সেই বোরের গুলি পুলিশ ব্যবহার করে না। না, জনাব আবুল ইসলাম সেটা তো বলেন নাই, উনি তো স্পষ্ট করেছেন, উনি বলেছেন যে পুলিশ করেছে, কিন্তু তার প্রশ্ন হচ্ছে সিভিলিয়ানদের হাতে কোথা থেকে গেল, মানে সিভিলিয়ানরা এটা কোথা থেকে পেল, এটি হচ্ছে তার প্রশ্নের জায়গা। কিন্তু পুলিশের হাতে যে গুলি থাকে না, উনি বলছেন যে এটা পুলিশ বাহিনী ব্যবহার করে না, এটা এবং এটা পুলিশ বাহিনী ব্যবহার করে না। এবং এখন তো বিভিন্ন যতই দিন যাচ্ছে এই গুলিগুলো কোন ছাদের উপর থেকে করা হয়েছে, অনেকগুলো ভিডিও তো আমরা দেখছি, এগুলো তো বানানো না। এবং পুলিশের সাথে থেকে আর্মি অফিসার গুলি করতেছে, রিটায়ার্ড আর্মি অফিসার, পুলিশ তাকে চিনতেছে না, এইসব অসংখ্য ভিডিও কিন্তু এখন ক্লিয়ার আজকে মানুষের কাছে, এবং দিন যত যাবে তত এই বিষয়গুলো ক্লিয়ার হবে। জি, কিন্তু ওইটা বুঝলাম না যে এটা আসলে এআই, এটা আসলে আউট অফ কনটেক্সট, নাকি এটি হচ্ছে হোলি আর্টিজানের ঘটনা? সেটা তো উনি নিজেই তো গতকাল ক্লিয়ার করেছেন। তার মানে আগে যেটা ক্লিয়ার করা হয়েছিল এআই, এটা ঠিক না? আমি বলি উনি বলার পরে, উনি ক্লিয়ার করার পরে আমি কথা বলেছি, আমি যখন ক্লিয়ার করি এখন তার কারো কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। আওয়ামী লীগ কেন অফিসিয়াল ফেসবুকে এরকম মানে ভুল লিখলো বা উল্টাপাল্টা লিখলো? সেটা যারা লিখছে তারা বলতে পারবে।